কালো জাদু যেটা যার জন্য করা হয় তার পেছনে পড়ে যায় এক ভয়ানক জিন, যে জিন ওই ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত ফলো করে এবং তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই কালো জাদুর মূল উদ্দেশ্যই হলো যে ব্যক্তির ওপর কালো জাদু করা হয়েছে তার আয়ু ছিনিয়ে নেওয়া, যাতে করে যে কালো জাদুটি করেছে সে বিনা রোগে আরো বেশি দিন বাঁচতে পারে। এখন এই ধরনের কালো জাদুর থেকে কিভাবে ইন্দোনেশিয়ার এক অসহায় ভাই তার বোনদেরকে বাঁচাবে, এটা নিয়েই থাকছে আজকের এই সদ্য মুক্তি পাওয়া ভুতুড়ে মুভির গল্প, যার নাম কেম্পাং কেরামাত। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার এক নির্জন গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে ভোরবেলা জোহার নামের একজন লোক ওই গ্রামে থাকা একটা ছোট্ট কুটিরে আসে, যেখানে আমরা দেখতে পাই যে কাউকে খুশি করার জন্য বিভিন্ন রকমের খাবার অর্পণ করা আছে, ডিম, সেই সাথে মুকুট, এই সব কিছু। সেই সাথে রয়েছে সেখানে একটা ছাগলের মাথা। এখানে জোহার একটা গর্তের ভেতরে হাত ঢোকায়। হাত বের করতেই সে দেখতে পায় তার হাতে লেগে আছে অসংখ্য পোকা। তখনই তার পেছনে চলে আসে একজন মহিলা। এই মহিলার নাম ছিল বাজাং। তার দুটো চোখই সম্পূর্ণরূপে সাদা। জোহার তাকে বলে যে এই গ্রামটিতে আর মানুষের থাকার মতো কোনো কিছু নেই, তাদের উচিত এই সব কিছু করা ছেড়ে দেওয়া। তখন বাজাং বলে এটা একটা পবিত্র গ্রাম, আর এই জায়গার পবিত্রতার ব্যাপারে জোহারের কোনো ধারণা নেই। এই জায়গা নিজেই নিজের মানুষদেরকে সিলেক্ট করে এবং নিজেই টেনে নিয়ে আসে এই গ্রামে। আর এরপর তাদের সাথে কি হয় এটা তো আমরা গল্পে দেখতে পাবো। আপাতত বাজাংয়ের আসল উদ্দেশ্য জোহার বুঝতে পেরেছিল, তাই তো সে এখানে রাগের মাথায় বাজাংকে ডাকতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা শহরের একটা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা এই হসপিটালেরই একজন মেডিকেল স্টুডেন্টকে দেখতে পাই, যার নাম ছিল আরলান। আরলান এখানে একটা ক্যাবিনের সামনে এসে দাঁড়িয়েছিল। ক্যাবিনের ভেতরে ছিল আরলানের অ্যাক্সিডেন্টে আহত হওয়া বোন মায়া এবং তার মা। তাদের মা রুথ এখানে নিজের বাবা জাবুর সাথে ফোনে কথা বলছিল, যেখানে জাবু তাকে বলছিল গ্রামে মায়াকে নিয়ে আসতে, এর ফলে মায়া সুস্থ হয়ে যাবে। তবে রোদ তাকে বোঝায় যে হসপিটালে ডক্টররা যথেষ্ট চেষ্টা করছে, নিশ্চয়ই মায়া ঠিক হয়ে যাবে। মায়ের আসলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে ব্যাপারে কথা বলার জন্য আরলান রুথের কাছে আসে। সে তাকে জানায় মায়ের এক্স-রে রিপোর্ট পাওয়া গিয়েছে, যেখান থেকে জানা গিয়েছে মায়ার অনেকগুলো হাড় ড্যামেজ হয়েছে। যদি তাকে এখনই বড় কোনো হসপিটালে ট্রান্সফার না করা যায়, তাহলে প্রপার চিকিৎসার অভাবে মায়া পুরোপুরিভাবে প্যারালাইজড হয়ে যেতে পারে। তবে সমস্যার বিষয় হলো এলানের কাছে যথেষ্ট টাকা ছিল না মায়ার চিকিৎসা করার। ইতিমধ্যে সে নিজের স্কলারশিপের টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাচ্ছিল, তবে সেটাও যথেষ্ট নয়। একথা শুনে এবার রুথ তার উপরই ক্ষেপে যায় এবং সবকিছুর জন্য সে তাকেই দায়ী করতে থাকে, যে তার তো এইটুকুও সামর্থ্য নেই নিজের বোনের চিকিৎসা করানোর। এ কারণেই রুথের বাবা তাদের পরিবারকে একদমই পছন্দ করে না। এইসব নিয়ে সে এল্লানকে কথা শোনাচ্ছিল, এমন সময় সেখানে চলে আসে এল্লানের আরেক বোন রিয়া। সে আসাতে এল্লান সেখান থেকে চলে গেলে সে রুথকে বলে যে রুথ যেন একটু রেস্ট নিয়ে নেয়, এমনিতেই সে অনেকটা ক্লান্ত, ততক্ষণ না হয় রিয়াই মায়ার খেয়াল রাখবে। একথা শুনে রুথ সেখান থেকে চলে যায়। রিয়া গিয়ে বসে মায়ার কাছে। সে মায়ার বেডের কাছে যে কাবারটি আছে তার ভেতরে দেখতে থাকে। সে সেখানে বেশ অদ্ভুত দেখতে কালো রঙের একটা ছোট্ট বক্স পায়। এই বক্সটি বেশ পুরনো ছিল। এটা দেখে রিয়ার মনে কৌতূহল জাগলে সে ওই বক্সটি খোলার চেষ্টা করে, তবে ঠিক তখনই দরজার কাছে আওয়াজ হয়ে ওঠে, তাই সে বক্সটি রেখে দেয়। দেখতে থাকে দরজার কাছে কে এলো। তখনই আচমকা একটা কালো হাত তার হাত ধরে বসে, যেন মায়ার হাতে পরিণত হয়েছিল এই কালো হাতে। রিয়া ভয়ে ভয়ে মায়ার দিকে তাকায়, যেখানে মায়ের দুই চোখই কালো হয়ে গিয়েছিল এবং সে রিয়ার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসছিল। এটা দেখে রিয়া ভীষণ ভয় পেয়ে যায় এবং তার ভাইকে ডেকে চিৎকার করতে থাকে। তখনই সেখানে চলে আসে এরলান। এরলান আসার সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে যায়, যেন এখানে কোনো কিছু ঘটেইনি। রিয়া এরলানকে বোঝানোর চেষ্টা করে যে সে এই মাত্র ভয়ানক কিছু দেখেছে, তবে এরলান বলে এটা কখনো সম্ভবই না। মায়া তো অলরেডি প্যারালাইজড, সে কোনোভাবে নড়াচড়া করতে পারছিল না। এখন 2-1 দিন হসপিটালে থাকার পর মায়াকে বাড়িতে নিয়ে আসা হয়, যেহেতু তার ভালো হসপিটালে চিকিৎসা করা দরকার এবং এই মুহূর্তে এল্লানের কাছে আর টাকা নেই। তাই তারা বাড়িতে থেকেই কিছুদিন পর্যন্ত মায়ের দেখাশোনার সিদ্ধান্ত নেয়। ততদিনের মধ্যে এল্লান অপারেশনের জন্য টাকা জোগাড় করে ফেলবে।
তবে এলান বলে বাড়িতে চিকিৎসা করতে গেলেও তাদের একজন ভালো নিউরোলজিস্টের সাহায্য নেওয়া প্রয়োজন। যা শুনে তার মা রুথ বলে যে সে নিজেও তো ডক্টর হতে চলেছে, সে নিজে কেন তার বোনের চিকিৎসা করতে পারবে না। বাড়িতে থাকাকালীন সেই যেন মায়ের দেখাশোনা করে, অপারেশন বাদে সে আর কোনো ডক্টরের পেছনে টাকা খরচ করতে চায় না। এইসব কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপর এল্লান এবং রিয়ার কথা থেকে আমরা জানতে পারি যে রুথ মূলত তাদের দুজনের সৎ মা। তার নিজের মেয়ে হলো মায়া, আর এ কারণেই সে এল্লানের ব্যাপারটা একদমই বুঝতে চায় না। টাকা ইনকাম, সেই সাথে পরিবার চালানো, এছাড়া মায়ের খরচ, সবকিছু সে এল্লানের উপর ছেড়ে দিয়েছে। এল্লান বেচারা কিছু বলতেও পারে না। রিয়ার তো মনে হয় রুথ তাদেরকে একদমই ভালোবাসে না, তাদেরকে নিজের ছেলে মেয়ে হিসাবে মানেই না। তখন এল্লান তাকে বোঝায় যে তাদের বাবা তাদেরকে শিখিয়েছিল যে এইসব নিয়ে না ভাবতে, সব সময় মায়ের কথা শুনতে। এরপর সে তাকে জিজ্ঞাসা করে যে হসপিটালে সে কি দেখেছিল। এই ব্যাপারে রিয়া বলতে গেলে সে রিয়াকে বোঝায় যে মায়া পুরোপুরিভাবে প্যারালাইজডের মতো হয়ে গিয়েছে। অপারেশনের আগ পর্যন্ত তার ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই হয়তোবা সে এইসব নিয়ে উল্টোপাল্টা ভাবছে। তবে রিয়ার মনে হচ্ছিল যে এই অ্যাক্সিডেন্টে রিয়ার কোথাও কাটাছেঁড়া হয়নি, শুধুমাত্র হাড়েই সমস্যা হয়েছে। এটা কিভাবে সম্ভব? তখন এল্লান বলে যে মেডিকেল সায়েন্সে যে কোনো কিছুই সম্ভব। সে এখন এইসব নিয়ে ভাবছে, এর মানে রাতের বেলা একা একা ঘুমাতেও পারবে না। তবে সে চিন্তা যেন না করে, তার যদি ঘুমাতে অসুবিধা হয় তাহলে সে এল্লানের কাছে আসতে পারে। এখন ওই রাতের দৃশ্য আমরা দেখতে পাই। মায়া নিজের ঘর থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিল, যা দেখে রুথ অবাক হয়ে যায় এবং তার পিছু পিছু বেরিয়ে আসে। কিছু দূর গিয়েই মায়া থেমে যায় এবং খুবই নোংরা কাজবাজ করতে থাকে। সে নিজের রক্ত নিজেই খাচ্ছিল। এই ধরনের দৃশ্য দেখে রুথ চিৎকার করে কাঁদতে থাকে এবং মায়ার হুঁশ ফেরানোর চেষ্টা করে। যে চিৎকারের শব্দ শুনে ঘুম ভেঙে যায় রিয়ার। সে মায়াকে দেখার জন্য তার ঘরে যায়, যেখানে যেতেই সে দেখতে পায় মায়ের উপর বসে আছে এক ভয়ানক শয়তান জিন। সাথে সাথে মায়ের ঘরের দরজা বন্ধ হয়ে যায়। রিয়া সেখানেই আটকে পড়ে। তখনই ওই জিনটা মায়ের উপর থেকে নেমে আসে এবং রিয়ার উপর হামলে পড়ে। রিয়ার চিৎকারে ঘুম ভেঙে যায় এল্লানের। সে ছুটে এসে দেখতে পায় তাদের মা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তার জ্ঞান ফেরায় আর এরপর এগিয়ে যায় মায়ের ঘরের দিকে, যে ঘরের দরজা আবারও আপনা আপনি খুলে গিয়েছিল। সে দেখতে পায় মায়ের কাছে বসে আছে রিয়া। সে তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে সে কেন চিৎকার করছিল। তবে রিয়া তো কোনো কিছু বলতেই পারে না। সে বলে সে তো এখানেই বসে আছে, সে তো চিৎকার করেনি। অর্থাৎ রিয়ার কোনো কিছু মনেই নেই। সে এখান থেকে সরাসরি চলে যায় নিজের ঘরে। এই ঘটনা রুথের কাছেও বেশ অদ্ভুত লাগে। তাই তো পরদিন সকালেই সে নিজের বাবাকে কল করে এবং সবটা মেনে নেয় যে হ্যাঁ, সত্যিই তাদের সাথে অস্বাভাবিক কিছু হচ্ছে। ডক্টররা আর তার মেয়ে মায়াকে কোনো রকম সাহায্য করতে পারবে না। তাই সে এবার সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার বাবার কথা মতো কাজ করবে। তার বাবা বলে সে আজ রাতেই রওনা দিবে, কালকেই সে তাদেরকে নিয়ে গ্রামে চলে যাবে। গ্রামের চিকিৎসা শহরের চিকিৎসা থেকে হাজার গুণ ভালো। একথা বলতে বলতে তার বাবার ভীষণ কাশি হচ্ছিল, যেটা লক্ষ্য করে রুথ। এদিকে তাদের দুজনের এই সকল কথা শুনে ফেলে এল্লান। এল্লান তার মায়ের এই সিদ্ধান্তে একদমই খুশি হয় না। এল্লানকে দেখে তার মায়েরও শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যেখানে তাকে সামলে নেয় রিয়া। ওই দিন রুথ নিষেধ করা সত্ত্বেও এল্লান ওই ডক্টরকে নিয়ে আসে, যে ডক্টর মায়াকে দেখে জানায় যে মায়ের অবস্থা আগের থেকে খুবই মিরাক্কেল ভাবে ইমপ্রুভ হয়েছে। এখন তার হুইল চেয়ারের ওইভাবে প্রয়োজনও নেই। যেটা শুনে আর্লেন নিজেও অবাক হয়ে যায়, কেননা অপারেশনের আগে এতটা ইমপ্রুভমেন্ট হওয়ার পসিবিলিটি ছিলই না। তাই তো সে ডক্টরের কাছে অনেকটা কৃতজ্ঞতা প্রকাশ করে। তবে ওই রাতে তার মা তাকে এসে জানায় যে আগামীকাল সকালেই তাদেরকে রওনা দিতে হবে গ্রামের উদ্দেশ্যে। সে তার সৎ মা অর্থাৎ রুথকে বোঝানোর চেষ্টা করে যে মায়ের অবস্থার বেশ ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই মুহূর্তে তাদের আরেকটু কিছু সময় এখানে থেকে চিকিৎসা করা দরকার। তবে তার মা তাদের কোনো কথা শুনতে রাজি ছিল না। সে তার বাবার কথা মতো গ্রামে গিয়ে মায়ের চিকিৎসা করাতে চাইছিল, কেননা সে বিশ্বাস করে যে তার বাবা যা বলবে তাই সঠিক। রুথের এমন কুসংস্কারী মতবাদ আর্লেনের একদমই পছন্দ হয় না। তবে এই মুহূর্তে তার কিছু করারও ছিল না। রুথ যাওয়ার পর সেখানে একটা ব্যাগ নিয়ে রিয়া আসে। এই ব্যাগের ভেতরে কি আছে জিজ্ঞেস করাতে রিয়া জানায় হসপিটালে মায়ার ক্যাবিনেটের ভেতরে যা কিছু ছিল সেগুলো সে এই ব্যাগে ভরে নিয়ে এসেছে। তবে এল্লানের মতে তাদের তো কোনো কিছু ছিলই না, যা কিছু ছিল তা আগেই নিয়ে আসা হয়েছে।
সে ওই ব্যাগটি খোলার পর দেখতে পায় তার ভেতরে রয়েছে ওই বক্সটি। বক্সটি দেখে এলানের মনে বেশ কৌতূহল জাগে, তাই সে ওই বক্সটি খুলে, যার ভেতরে একটা কাপড়ে পেঁচানো কিছু একটা ছিল, যেটার কাপড় খুলতেই রিয়া ভীষণ ভয় পেয়ে যায়। কেননা এটা তো দেখতে একদমই ওই শয়তান জিনটার মতো ছিল যাকে সে হসপিটালে মায়ার কাছে দেখেছিল। কথা বলতে না বলতেই এলানের হাত থেকে ওই পুতুলটি যেন কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায়। আর ঠিক তখনই শোনা যায় মায়ার চিৎকারের শব্দ, যা শুনে দুই ভাই বোনই সেদিকে দৌড়ে যেতে লাগলে তাদের ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। শুধুমাত্র বন্ধই না, সেটা লকও হয়ে গিয়েছিল, যে কারণে তারা দুজন চাইলেও দরজাটি খুলতে পারছিল না। এদিকে এই সব কিছুর ব্যাপারে না জানা রুদ একা একা পানি খেতে রুম থেকে বের হয়েছিল। তখনই সে দেখতে পায় মায়ার ঘরের দরজা খোলা এবং মায়া বিছানা থেকে উঠে জানালার কাছে দাঁড়িয়ে আছে। রুদ সেদিকে এগিয়ে যেতেই মায়া তাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তার এত সময় লাগলো কেন, তাদের বাবা কোথায়। এসব কথা শুনে রুদ বেশ অবাক হয়। তখন মায়া তাকে বলে যে সে কি তাকে দেখে ভয় পাচ্ছে। কথা বলতেই আমরা দেখতে পাই মায়া পুরোপুরিভাবে ওই জিন দ্বারা পসেস হয়ে গিয়েছিল। সে সেখানেই দাঁড়িয়ে নিজের পায়ের ব্যান্ডেজটি কেটে ফেলে, যা দেখে রুদ অনেক বেশি ভয় পেয়ে যায়। এরই মাঝে মায়া তার উপর হামলে পড়ে ওই কাইচি হাতে। সে তার মাকে জানে মেরে ফেলছিল, এমন সময় সেখানে চলে আসে এরলান, যে কিনা একটা গিটারের সাহায্যে মায়ের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং বাঁচিয়ে নেয় তাদের সৎ মাকে। তারা নিজেরাও বুঝতে পারছিল না যে মায়ার হঠাৎ করে কি হয়েছে। তারা এটুকু তো বুঝতে পারছিল যে নিশ্চয়ই কোনো অস্বাভাবিক কিছু ঘটছে মায়ার সাথে, তাই তো তারা আর না করে না। পরদিন সকালে রুতের বাবা যাবো আসে তাদেরকে গ্রামে নিয়ে যেতে। এখানে আমরা যাবোর ব্যবহার থেকেও বুঝতে পারি যে আরলান এবং রিয়াকে সে নিজের নাতি নাতনি হিসাবে মানতই না, সে শুধুমাত্র মায়ার খাতিরেই এত কিছু করছিল। এখন মায়া এবং তার মেয়েকে নিয়ে সে পৌঁছে যায় তাদের গ্রামে, যেখানে গ্রামের ভেতরে প্রবেশের সময় রুদ বলে যে গত 15 বছর আগে সে এই গ্রাম থেকে বেরিয়েছিল। তারপর থেকে আর কখনোই সে গ্রামে আসেনি। সে তার মাকে প্রচন্ড মিস করেছে এই কয়েক বছর। তখন তার বাবা তাকে রেগে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কেন একজন শহুরে ছেলেকে বিয়ে করেছিল, যার আবার দুটো বাচ্চা ছিল আগে থেকেই। অর্থাৎ এরলান এবং রিয়ার বাবার সাথে রুতের বিয়ে তার নিজের বাবা মায়ের অমতে হয়েছিল, যে ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত আক্ষেপ ছিল জাবুর মনে। এখন গ্রামের ভেতরে প্রবেশের জন্য তাদের একটা সাঁকো ধরে সামনের দিকে এগোতে হয়, যেখানে রিয়া একজন মহিলাকে লক্ষ্য করে, যার এভাবে নিশ্চুপভাবে কোনো দিকে না তাকিয়ে হেঁটে যাওয়া রিয়ার কাছে বেশ অদ্ভুত লাগে। এছাড়া গ্রামের মধ্যে অনেক ছেলে পেলে, বাচ্চা কাচ্চা, এছাড়া বয়স্ক লোকেরা নিজেদের কাজে ব্যস্ত ছিল, যেগুলো দেখতে দেখতে রিয়া সামনের দিকে এগোচ্ছিল। হঠাৎই সে দেখতে পায় জোহারকে, যে কিনা হাতে করে অনেক কালো জাদুর জিনিসপত্র নিয়ে যাচ্ছিল কোনো একটা সিক্রেট স্থানে। যাবো জানাই জোহার হলো এই সিক্রেট স্থানের গার্ড। একথা শুনে রিয়া জিজ্ঞাসা করে সিক্রেট স্থান আবার কি, যার উত্তরে এরলান বলে এটা একটা ভয়ানক জায়গা। এভাবেই দুই ভাই বোনের মধ্যে খুনসুটি চলছিল। এমন সময় রুথের মা তাদের কাছে আসে। রুথের মা অর্থাৎ নানির সাথে প্রথমবার দেখা হয়েছিল রিয়ার, তাই সে প্রথমবারের মতো নানিকে দেখে বেশ এক্সাইটেড হয়ে পড়ে। এরলান এবং রিয়ার প্রতি জাবুর ব্যবহার ভালো না হলেও তার স্ত্রীর ব্যবহার বেশ ভালো ছিল। সে এরলান এবং রিয়াকে সাবধান করে বলে যে তারা যেন সিক্রেট স্থানে না যায়, কেননা সেখানে তাদের জন্য বিপদ আছে। যাক, এখন ওই দিন সন্ধ্যার দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে এরলান, রিয়া এবং রুথ বসে নাস্তা করছিল। সেখানে রুথের মা আসে। রুথ তার মাকে বলে গ্রামের অবস্থা এরকম কেন হয়েছে, দেখে মনে হচ্ছে এটা যেন পুরোপুরি পরিত্যক্ত একটা গ্রাম। উত্তরে রুথের মা বলে যে গ্রামে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল, যার ফলে গ্রামের অনেক মানুষ মারা গিয়েছিল। সেই সাথে যারা বেঁচে ছিল তাদের বেশিরভাগ মানুষই শহরে চলে গিয়েছিল নিজেদের চিকিৎসা করাতে। এর ফলে গ্রামের এখন এই অবস্থা। রিয়া তখন এরলানকে বলে যে গ্রামের অবস্থা দেখে মনে হচ্ছে এটা যেন একটা কবরখানা। তখন এরলান বলে তাই এটা মনে হচ্ছে, কেননা গ্রামে যেখানে সেখানে মানুষদেরকে কবর দেওয়া হয়। এছাড়া প্লেগ রোগের কারণে অনেক মানুষ একসাথে মারা গিয়েছিল, হয়তোবা এই কারণেই রিয়ার এমনটি মনে হচ্ছে। এইভাবে কথা বলতে বলতে তারা দুই ভাই বোন সেখান থেকে উঠে যায়। পথেই তারা দেওয়ালে ঝুলানো অনেকগুলো ছবি দেখতে পায়। এই ছবিগুলো মূলত এই গ্রামের বাসিন্দাদের ছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো এই ছবিগুলোতে থাকা প্রত্যেকটা গ্রামবাসীকে রিয়া আসার সময় এই গ্রামেই উপস্থিত দেখেছে। তবে এগুলো তো অনেক আগের ছবি,
আল্লানের মতে এরা কেউ হয়তো বা বেঁচে নেই, আর যদি বেঁচেও থাকে তবুও তারা বৃদ্ধ বৃদ্ধাতে পরিণত হয়েছে, তাই রিয়া হয়তো বা আবারও ভুল দেখেছে। তখন রিয়া সেখানে থাকা এক বৃদ্ধ লোকের ছবিতে ইশারা করে বলে যে এই লোকটি বাদে বাকি সকলকে সেই গ্রামে দেখেছে। তবে আর্লেন এবারও তার কথায় গুরুত্ব দেয় না এবং সেখান থেকে চলে যায়। তখনই রিয়াকে ডাক দেয় রুথ। মূলত সে রিয়াকে দিয়ে মায়ের কাছে খাবার পাঠাতে চাইছিল। তারা এখন অন্য বাড়িতে ছিল এবং মায়া ছিল জাবর বাড়িতে ঘুমিয়ে, তাই সে রিয়াকে দিয়ে খাবার পাঠিয়ে দেয় মায়ার কাছে। অন্যদিকে তখনই এলান তাকে জানায় যে তার পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি ক্ষতি হচ্ছে, এখানে নেটওয়ার্কও নেই, তাই সে নিজের ক্লাসও অ্যাটেন্ড করতে পারছে না। তাই সে আগামীকালই শহরে ফিরে যেতে চায়, কেননা এখানে এইভাবে থাকলে তার পড়াশোনার পাশাপাশি তার স্কলারশিপের টাকার উপরও ইফেক্ট পড়বে। তবে রুথ তখনও পর্যন্ত এরলানের সমস্যা বুঝতেই চাইছিল না। সে বলে এই মুহূর্তে সে তার বোনকে এইভাবে একা ফেলে যাবে কিভাবে, এই গ্রামে তো কোনো ডক্টরও নেই। যার উত্তরে রুথের মা বলে যে এই গ্রামে ডক্টরের কোনো প্রয়োজনই নেই, এই গ্রাম নিজে থেকেই নিজের পবিত্রতা দিয়ে মানুষদেরকে সুস্থ করে তোলে। এই গ্রামে রয়েছে অস্বাভাবিক ক্ষমতা। প্লেগ রোগের কারণে এই গ্রাম পুরোপুরি ফাঁকা হয়ে গেলেও বেঁচে গিয়েছিল মাত্র 4 জন মানুষ, বাজাং, জোহার, জাবো এবং সে নিজে। অর্থাৎ আসার সময় রিয়া গ্রামের মধ্যে যাদেরকেই দেখেছে তারা কেউই বেঁচে নেই, অর্থাৎ একমাত্র রিয়াই তাদেরকে দেখেছে, অন্য কেউ দেখতেও পায়নি। এই গ্রামটি এখন পুরোপুরিভাবে ফাঁকা ছিল, আর এই গ্রামে বেঁচে থাকা এই 4 জন ব্যক্তি এই গ্রামের আধ্যাত্মিক ক্ষমতার ব্যাপারে পূর্ণাঙ্গ বিশ্বাসী ছিল। যেটা শুনে এলান বলে যে তারা এই যুগেও এই ধরনের কুসংস্কারের উপর বিশ্বাস করে। যা শুনে যাবো এবার রেগে যায় এবং তাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে, আর এই কথা শোনাতে শোনাতেই তার কাশি শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রিয়া ভয়ে ভয়ে গিয়ে পৌঁছেছিল মায়ার ঘরের সামনে। সেখানে হঠাৎই তাকে পেছন থেকে ফিসফিসানি কণ্ঠে কেউ যেন ডাক দেয়, যার ফলে ভয় পেয়ে রিয়া দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়ে, যেখানে মায়া ঘুমিয়েছিল। রিয়া তার জন্য খাবার রেডি করবে, এমন সময় ঘরে থাকা আলমারির দরজাটি আপনা আপনি খুলে যায়, যা দেখে রিয়া যায় সেখানে দেখতে। সে ওই আলমারির ভেতরে ওই বক্সটি পায় যেটা সে হসপিটালে পেয়েছিল। সে এই বক্সটি এখানে দেখে ভীষণ ঘাবড়ে যায় এবং এল্লানকে ডাকতে শুরু করে। তখনই আচমকা আলমারির ভেতর থেকে ভয়ানক দুটো হাত বের হয়ে রিয়াকে ভেতরে টেনে নিয়ে যায়। রিয়ার চিৎকার শুনে সেখানে এসে পৌঁছায় আরলান। তবে সে সেখানে ঢুকে রিয়াকে কোথাও দেখতে পায় না, বরং মায়া তো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছিল, যা দেখে এরলানের মনে বেশ খটকা লাগে। তখনই সে দেখতে পায় রিয়া বাইরে থেকে দৌড়ে কোথাও একটা যাচ্ছে। সে রিয়ার পিছু করবে, ঠিক তখনই মায়া এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এতে করে এরলান দ্রুত তার হাত ছাড়িয়ে দেয় এবং তাকে বলে তার কাছে না আসতে। তখনই সে দেখতে পায় মায়া নয়, বরং এটা তো ওই ভয়ানক জিন, যা দেখে সে ঘাবড়ে যায় এবং হাতে তুলে নেয় একটা শাবল। তখনই সেখানে চলে আসে রুথ, জাবো এবং রুথের মা। তারা এসে ভাবে এরলান হয়তো বা মায়ার উপর আক্রমণ করছে, তাই তারা মায়াকে রক্ষা করে নেয় এবং এরলানকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। রুথের মা তো বলে দেয় আগামীকালই যেন তারা 2 ভাই বোন এই গ্রাম ছেড়ে চলে যায়। এরলান বলে সে চলে যাবে ঠিকই, তবে তার আগে সে বলে যেতে চায় যে এটা মায়া নয়, বরং তার ভেতরে রয়েছে ভয়ানক কিছু একটা, যেটার ব্যাপারে জানতে রুথ দেরি করে ফেললে অনেক বিপদে পড়বে। এছাড়া সে নিজের বোন অর্থাৎ রিয়াকে ছাড়া এই গ্রাম থেকে যাবেও না। একথা বলে সে বেরিয়ে পড়ে রিয়াকে খুঁজতে। রুথ তাকে আটকানোর জন্য তার পিছে পিছে বেরিয়ে যায়, যে ব্যাপারটা পছন্দ হয় না রুথের বাবা মায়ের। এখন পরদিন সকাল থেকে শুরু হয়ে যায় মায়ের উপর রিচুয়াল, যে রিচুয়ালটি আর কেউ নয় বরং এই গ্রামের ওই ওঝা অর্থাৎ বাজাং করছিল। বাজাংয়ের কাছে এখানে যাব একটা ছাগলের মাথা কেটে আনে এবং বলে এই রিচুয়াল যে সে করতে চায় এই ব্যাপারে সম্মতি স্বরূপই সেই মাথাটি তাকে দিচ্ছে, যেটা নিয়ে বাজাং তার পাশে থাকা ওই ছোট্ট কুড়ে ঘরের ভেতরে রেখে দেয়। এই কুড়ে ঘরটি মূলত এই গ্রামে সিক্রেট প্লেস নামে পরিচিত, অর্থাৎ পবিত্র স্থান। এখন এরপর বাজাং শুরু করে দেয় তার ভয়ঙ্কর ওই কালো জাদুর রিচুয়াল, যার মাধ্যমে সে দাবি করছিল যে মায়া একেবারেই সুস্থ হয়ে উঠবে। এই রিচুয়াল দেখে মায়াও এখানে ভয় পাচ্ছিল, যেখানে রুথ তাকে আশ্বাস দেয়। এরপর বাজাং মায়াকে পানি দিয়ে গোসল করায় এবং কিছু রক্ত তাকে জোরপূর্বক খাইয়ে দেয়, আর এরপর সে ভয়ানকভাবে হাসতে থাকে। এদিকে এরলান ততক্ষণে আলমারির ভেতরে থাকা ওই বক্সটি খুঁজে পেয়েছিল, যেটা হাতে নিয়ে সে তখনও খুঁজে বেড়াচ্ছিল রিয়াকে। পুরো গ্রামের ভেতরে রিয়ার কোনো সন্ধান সে পাচ্ছিল না।
তাকে এইভাবে খুঁজতে দেখে তার কাছে এগিয়ে আসে জোহার এবং জিজ্ঞাসা করে যে সে কি চায়। এলান তাকে কোনো কিছুই বলতে চাইছিল না। তখন জোহার লক্ষ্য করে তার হাতে থাকা ওই বক্সটির দিকে। সে এটা দেখে কিছু একটা উপলব্ধি করতে পারে এবং সেটা নিয়ে সে এলানকে তার সাথে যেতে বলে। এলানও কোনো কিছু বুঝতে পারছিল না, তাই তো সে জোহারের সাথে চলে যায়। অন্যদিকে ওই রাতে একটা মুরগি হাতে নিয়ে বাজাং যায় ওই কুঁড়ে ঘরের কাছে। সেখানে এই কালো মুরগিকে সে এক কোপে মেরে ফেলে, আর এরপর তার রক্ত নিয়ে পান করতে থাকে বাজাং। এরপর সে শুরু করে একটা মন্ত্র পড়া, যে মন্ত্রপাঠ সে কোনো শয়তানকে ডাকার উদ্দেশ্যে করছিল। সে বলতে থাকে যে সে মানুষের বলির ব্যবস্থা করেছে, এবার যেন জীবিতরা মৃত হয়ে যায় এবং মৃত মানুষেরা জেগে ওঠে। এই কথা বলে সে কিছু একটা ছিটাতে থাকে ওই কুঁড়ে ঘরের দিকে, যার ফলে ওই ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর ওই জিন। এই জিনকেই মূলত আমরা মায়ার আশেপাশে দেখেছিলাম। এর মানে এই জিন যে মায়ের পিছে পড়ে আছে এই ব্যাপারে কোনো না কোনো ভাবে বাজাং দায়ী, যে ব্যাপারটা এখনো পর্যন্ত জানতো না মায়ার পরিবার। এখন দৃশ্য চলে যায় আরলানের কাছে, যে কিনা তখনও পর্যন্ত জোহারের সাথেই ছিল। জোহার এখানে তাকে অনেক কিছু ক্লিয়ার ভাবে বলে। সে প্রথমেই জিজ্ঞাসা করে যে তার কাছে থাকা এই বক্সটি সে কোথায় পেয়েছে। এই প্রশ্নের কারণ জিজ্ঞাসা করলে জোহার জানায় যে এর ভেতরে থাকা জিনিসটা শুধুমাত্র কোনো বস্তু নয়, বরং খুবই ভয়ঙ্কর জাদুই বস্তু। এটার নাম হলো জিংলট। আলান বলে যে তার বোন এটা মায়ার ক্যাবিনে পেয়েছিল, যা শুনে জোহার বলে এর মানে হলো মায়ার পেছনে কেউ জিংলট লাগিয়েছে। কারোর উপর কালো জাদু করার জন্য তার পেছনে জিংলট পাঠানো এই গ্রামের জন্য বেশ নর্মাল একটা ব্যাপার। যার পেছনে এই জিংলটকে পাঠানো হয়, মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির পেছনে এই জিংলট পড়েই থাকে। আর ওই ব্যক্তির মৃত্যুর পর যে এই জিংলট পাঠিয়েছিল তার আয়ু বেড়ে যায়। এক কথায় বলতে গেলে ওই জিন যে ব্যক্তির উপর জিংলট পাঠানো হয়েছে তার কাছ থেকে আয়ু নিয়ে যে ব্যক্তি পাঠিয়েছে তাকে দিয়ে দেয়, অর্থাৎ আয়ুকে মেরে কেউ নিজের দীর্ঘ জীবন কামনা করছিল। সে ব্যক্তি কে হতে পারে এই ব্যাপারে কোনো ধারণা ছিল না আরলানের। তাই জোহার তাকে সাবধান করে বলে যে যা কিছু করবে সে যেন সাবধানে করে, তা না হলে সে নিজের পাশাপাশি নিজের বোনদের জন্য বিপদ ডেকে আনবে। এদিকে ওই সময় আমরা রিয়াকে দেখতে পাই, যাকে আটকে রাখা হয়েছিল একটা কুঁড়ে ঘরে। তার সামনে পড়েছিল ওই ছাগলের মাথা, যা দেখে রিয়া অনেকটা ভয় পেয়ে যায়। এটা ছিল ওই কুঁড়ে ঘর যার বাইরে সে একটু আগেই বাজাং ওই রিচুয়াল করে গিয়েছে। রিয়া এখানে মায়ার কণ্ঠে ডাক শুনতে পায়। সে এটা শোনার চেষ্টা করছিল, এমন সময় সেখানে চলে আসে ওই জিন, যে কিনা রিয়াকে ধরে ফেলে। ফলে রিয়া চিৎকার করে ডাকতে থাকে তার ভাইকে। তখনই সেখানে সৌভাগ্যক্রমে পৌঁছে যায় এরলান। সে কোনো মতে ওই কুঁড়ে ঘরের বাইরে থাকা তালাটি ভেঙে ফেলে, আর এরপর সেখান থেকে বেরিয়ে নিয়ে আসে রিয়াকে। রিয়া বাইরে বের হয়ে এরলানকে জড়িয়ে ধরে। পুরো 24 ঘন্টা পর এই বিরান গ্রামে নিজের বোনকে খুঁজে পেয়ে এরলানও যেন হাঁপ ছেড়ে বাঁচে। তবে এখনো পর্যন্ত তার মা এবং বোন আটকে ছিল এই গ্রামের মাঝে। তাই তো সে তখনই রিয়াকে নিয়ে রওনা দেয় রুথ এবং মায়াকে বাঁচানোর জন্য। কেননা সৎমা হলেও সে জানতো রুথ তাদেরকে ভালোবাসে। সে নিজেও তার সৎমাকে ভীষণ ভালোবাসত। এখন রুথ তখন ঘরের ভেতরে বসেছিল, যেখানে তার বাবা যাবো আসে। যাবুকে দেখে রুথ বলে যে তার মেয়ে কেন এখনো সুস্থ হয়ে উঠছে না। যাবু তখনও পর্যন্ত মদ্যপান করছিল। রুথ তাকে মনে করিয়ে দেয় যে একসময় তার হার্টে অনেক সমস্যা ছিল, এখন গিয়ে তার হার্টটা ঠিক হয়েছে, তাহলে সে কেন মদ পান করে এই হার্ট নষ্ট করছে। তবে যাবো তো এই ব্যাপারে কোনো রকম গুরুত্বই দেয় না, বরং সে রুথকেই মদ পান করতে বলে। যা দেখে রুথ রেগে যায় এবং বলে সে নিজের নাতনির ব্যাপারে একবারও ভাবছে না, সে শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত। তখন যাবো বলে এই মুহূর্তে সে সব থেকে বেশি ভাবছে তার নাতনি মায়াকে নিয়ে। একথা বলা মাত্রই আমরা রুমের ভেতরে দেখতে পাই যেখানে মায়া শুয়েছিল। আচমকাই তার নখগুলো বড় হয়ে যায়। সে আস্তে আস্তে করে ওই জিন দ্বারা প্রসেস হতে শুরু করে। এখন যেন ওই জিন পুরোপুরি ভাবে তাকে বশে নিয়ে ফেলেছিল। ওই সময় কাপড় গোছাচ্ছিল রুথের মা। সেখানে চলে আসে মায়া এবং তাকে বলে যে সে সব সময় মায়ার ক্ষতি চেয়েছে, নিজেদের স্বার্থের জন্য তাদেরকে ব্যবহার করেছে। একথা বলেই মায়ের ভেতরকার জিন মায়ার নানির উপর হামলে পড়ে। অন্যদিকে রুথের বাবা যাবু নিজেও অসুস্থ হয়ে পড়ে। সে কোনো একদিকে আঙুল দিয়ে ইশারা করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। রুথ বুঝতে পারে না যে তার বাবার কি হলো। তখনই সেখানে চলে আসে এরলান এবং রিয়া। রুথ রিয়াকে বলে দ্রুত তার মাকে ডেকে আনতে।
তাই তো রিয়া ভেতরের ঘরে গিয়েই জোরে চিৎকার দিয়ে ওঠে, কেননা সেখানে ঝুলে ছিল রুথের মায়ের লাশ, যা দেখে তারা তিনজনই ভীষণ ঘাবড়ে যায়। বিশেষ করে ভেঙে পড়ে রুথ। এলান তাকে কোনো মতে সামলানোর চেষ্টা করে এবং বলে তাদের দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়া দরকার, তা না হলে তাদের জীবন ঝুঁকিতে পড়বে। একথা বলে কোনো মতে বুঝিয়ে এলান রুথ, রিয়া এবং জাবুকে নিয়ে ওই গ্রামের বাইরে গাড়ির কাছে চলে আসে। জাবু তখনও পর্যন্ত অজ্ঞান ছিল। রুথ এবং জাবুকে গাড়িতে বসিয়ে দেয় সে, আর এরপর রিয়াকে সেখানে থেকে তাদের দেখাশোনা করতে বলে নিজে চলে যায় মায়াকে খোঁজার জন্য। সে বারবার রিয়াকে বলে দেয় যে সে যেন গ্রামের ভেতরে কোনোভাবেই না প্রবেশ করে। তবে তখনই জ্ঞান ফেরা মাত্রই রুথের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আর তাকে বাঁচানোর একটাই মাত্র উপায়, সেটা হলো ইনহেলার, যেটা জাবুর বাড়িতে তারা ফেলে রেখে এসেছিল। তাই তো রিয়া ছুটে চলে যায় গ্রামের ভেতরে সৎমাকে বাঁচানোর জন্য। তবে সে যাওয়ার সাথে সাথেই তার সৎমা অর্থাৎ রুথ গাড়ি থেকে বেরিয়ে আসে, কেননা সে দূরে মায়াকে দেখতে পাচ্ছিল, অর্থাৎ গ্রামের ভেতরে। অন্যদিকে রিয়া তন্ন তন্ন করে খুঁজছিল তার মায়ের ওই ইনহেলার। পুরো ঘরের কোথাও সে পাচ্ছিল না। ফাইনালি সে খুঁজে পায়ও, তবে সেটা নিয়ে বের হবে তার আগেই তার চোখ যায় উপরে ঝুলতে থাকা ওই দড়ির দিকে, যে কাপড়ের সাথে ঝুলেছিল রুথের মা। তবে এই মুহূর্তে সেখানে তার লাশ নেই। তখনই বাইরে থেকে কারোর হেঁটে আসার আওয়াজ শোনা যায়, যা শুনে রিয়া ভয় পেয়ে যায় এবং বিছানার নিচে গিয়ে লুকিয়ে পড়ে। আমরা দেখতে পাই সেখানে হাঁটতে হাঁটতে এসেছিল রুথের মা। হতে পারে ওই জিনই এখন রুথের মায়ের রূপ নিয়েছিল। এ ব্যাপারেও জোহার বলেছিল। সে আরলানকে জানিয়েছিল যে রাতের বেলা এই জিনটি যে কারোর রূপ নিতে পারে। এখন ওই জিন এসে একটা সাঁড়াশি দিয়ে আঘাত করতে থাকে ওই বিছানার উপর, যা ঢুকে যায় রিয়ার হাতে। তবুও রিয়া কোনো রকম শব্দ করে না। সে ভয়ে এই ব্যথা চুপচাপ সহ্য করে নেয়। তবে এতেও তার শেষ রক্ষা হয় না, ওই জিন তাকে টেনে নিয়ে যায়। এদিকে আমরা রুথকে দেখতে পাই, যে কিনা মায়াকে দেখতে দেখতে মায়ের পিছু পিছু একটা ঝিলের কাছে চলে এসেছিল, যার ভেতরে মায়া লাফ দেয়। এটা দেখে রুথ অনেকটা ভেঙে পড়ে এবং সেখানে এসে তার মেয়েকে ডাকতে থাকে। তখনই তার পেছনে চলে আসে মায়ার ওই ভয়ঙ্কর রূপ, অর্থাৎ ওই জিন, যে কিনা রুথকে ধাক্কা দিয়ে ওই ঝিলের পানিতে ফেলে দেয়। ফলে একা হয়ে পড়ে যাবো তখন একা গাড়িতে বসেছিল, যেখানে তার জ্ঞান ফিরে আসতেই সে নিজের সামনে বাজাংকে দেখতে পায়। এখানেই খুলে আসল রহস্য। আমরা জানতে পারি এই সকল কালো জাদুর পেছনে আর কেউ নয়, বাজাং এবং যাবই দায়ী। এমনকি 15 বছর আগে যে প্লেগ এই গ্রামে ছড়িয়েছিল সেটার পেছনেও পর্যন্ত যাবো দায়ী ছিল। যাবো এই রিচুয়ালের মাধ্যমে এতগুলো প্রাণের বদলে নিজের দীর্ঘায়ু কামনা করেছিল, যাতে করে তার হার্টের প্রবলেম ঠিক হয়ে যায়। আর সত্যিই এমনটি হয়েছিল। এতগুলো মানুষের প্রাণ নেওয়ার ফলে তার আয়ু বেড়েছিল, তার হার্টের প্রবলেম ঠিক হয়ে গিয়েছিল। এই মুহূর্তে এসে তার হার্টের প্রবলেম আবারও দেখা দিয়েছে, আর এই কারণেই হয়তোবা সে এই কালো জাদুর আশ্রয় নিয়েছে। বাজাং এখানে বলতে থাকে যে ওই প্লেগ রোগের কারণে তার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছিল, তাই সে এবার যাবুকে দিয়েই তার পরিবার শেষ করাবে। অর্থাৎ এই সব কিছুর পেছনে মূল চালই ছিল বাজাংয়ের। এটুকু বলেই বাজাং সেখান থেকে গায়েব হয়ে যায়। যাবো এমনিতেই অনেক ভয় পাচ্ছিল, এমন সময় তার কাঁধে হাত রাখে ওই জিন। তার পিছে চলে এসেছিল মায়া, যে পরক্ষণেই গায়েব হয়ে যায়। যেটা দেখে যাবো গাড়ি থেকে দ্রুত নেমে আসে এবং পালানোর চেষ্টা করে। তখনই আবারও মায়া তার পেছনে চলে আসে এবং তার মাথায় আঘাত করে। অন্যদিকে আমরা এলানকে দেখতে পাই, যে কিনা নিজের সামনে মায়াকে দেখতে পাচ্ছিল। তবে তখনই সেখানে চলে আসে জোহার এবং তাকে ডাক দেওয়ার আগেই সে এলানের মুখ চেপে ধরে তাকে টেনে নিয়ে যায়। এর কারণ জিজ্ঞাসা করলে এলান তাকে বাজাংকে দেখায় এবং বলে এই মহিলাই রয়েছে এই সবকিছুর পেছনে। সে এখানে তাকে সবটা খুলে বলে যে যাবো কিভাবে মায়ের উপর কালো জাদু করেছিল, যাতে করে সে তার জীবন নিয়ে নিজে সুস্থ হতে পারে। এর মানে মায়া কোনো অ্যাক্সিডেন্ট করেইনি, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল হঠাৎ করেই। এ কারণেই তার শরীরে কোনো রকম কাটাছেঁড়ার দাগ ছিল না। তারা বুঝতেও পারছিল না যে কিভাবে সে এত বড় আঘাত পেল। এখন তো সবকিছু বুঝতে পারছিল এলান, তাই সে সরাসরি চলে যায় তার বোন এবং মাকে বাঁচাতে। কেননা জোহার থেকে বলেছিল যে তার বোনদেরকে বাঁচানো তার একটাই মাত্র উপায় হাতে আছে, আর সেটা হলো ওই কুঁড়ে ঘরটিকে পুড়িয়ে ফেলা, অর্থাৎ যেখানে এই সকল কালো জাদু করা হয়, যেখানে রয়েছে ওই শয়তান জিন। তাই তো প্রথমে এলান চলে যায় তার মা এবং বোনকে বাঁচাতে। তবে সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে তারা নেই, বরং পড়ে আছে যাবো।
যাবো তার কাছে সাহায্য চাইলে ইরলান তাকে বলে সে সবটা জেনে গিয়েছে। সে জানতে পেরেছে যাবো কিভাবে তার বোনের উপর কালো জাদু করেছিল। সে নিজেরই নাতনির জীবনের বদলে নিজের আয়ু বাড়াতে চাইছিল, নিজের হার্টের রোগ ঠিক করতে চাইছিল। তার করা ফাঁদেই এখন পড়ে গিয়েছে সে নিজে। তার পুরো পরিবার এখন শেষ হতে চলেছে। বাজাং এখন তার পুরো পরিবারকে মেরে জীবিত করতে চলেছে, নিজের পরিবারকে, তাও আবার ওই শয়তান জিনের সাহায্যে। আর এই কাজে সে ব্যবহার করছে এই গ্রামের আত্মাদেরকেও, যাদেরকে এই গ্রামে ঢোকা মাত্র রিয়া দেখতে পেয়েছিল। এইসব কথা বলে আরলান যাবোকে কোন রকম সাহায্য না করে সেখান থেকে চলে আসছিল। এমন সময় সে দেখতে পায় যাবোর কাছে এসেছে মায়া, যে কিনা যাবোকে তার সামনেই মেরে ফেলে। এটা দেখে আরলান যাবোকে বাঁচাবে নাকি সাড়া দিবে নিজের বোন রিয়ার চিৎকারে তা বুঝে উঠতে পারছিল না। তাই তো সে যাবোর কথা না ভেবে ছুটে চলে যায় রিয়ার কাছে। এদিকে রিয়াকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছিল তাদের নানি, অর্থাৎ রুথের মায়ের আত্মা। তাদের পিছু পিছু এরলান চলে আসে এই গ্রামের গোরস্থানে, যেখানে একটা কবরের সামনে সে দেখতে পায় তার দুই বোনকে ধাক্কা দিয়ে কবরের ভেতরে ফেলে দিচ্ছে বাজাং। যা দেখে সে ছুটে চলে যায় ওই কবরের কাছে। তবে ওই কবরের ভেতরে কেউই ছিল না। এমন সময় বৃষ্টি শুরু হয়ে যায়, আর এই বৃষ্টির মাঝেই সে দেখতে পায় এই গ্রামের ওই মানুষগুলোর আত্মা তার দিকে ধেয়ে আসছে, যাদেরকে দেখে আরলান কি করবে তা বুঝে উঠতে পারছিল না। তখনই সেখানে চলে আসে ওই জিনটি এবং তাকে ধাক্কা দিয়ে ওই কবরের মধ্যে ফেলে দেয়। এরপর ওই আত্মারা তার উপর মাটি ফেলতে থাকে, অর্থাৎ তাকে জীবিত কবর দিয়ে দিচ্ছিল ওই জিন। তবে সঠিক সময় সেখানে পৌঁছে যায় জোহার। জোহার সেখানে পৌঁছে কোনো মতে তার হুঁশ ফিরিয়ে আনে এবং ওই কবর থেকে উঠিয়ে আনে। সে বলে এখনো সময় আছে তার বোনদেরকে বাঁচানোর, তাই সে যেন দ্রুত গিয়ে ওই কুঁড়ে ঘরের ভেতরে থাকা যে পিঁপড়ার বাসাটি আছে বিশাল আকৃতির, ওটা ভেঙে ফেলে, কেননা এটার ভেতরেই ওই জিনটি তার দুই বোনকে আটকে রেখেছে। যা শুনে এরলান তখনই ছুটে যায় ওই কুঁড়ে ঘরের উদ্দেশ্যে। অন্যদিকে জোহার সেখানেই দাঁড়িয়ে ওই আত্মাদেরকে শান্ত করার চেষ্টা করে আল্লাহর কালামের মাধ্যমে। দৃশ্য চলে যায় ওই কুঁড়ে ঘরে, যেখানে পৌঁছে এরলান ওই পিঁপড়ের বাসাটি ভাঙা শুরু করে। তবে তার আগেই সেখানে পৌঁছে যায় বাজাং। সে এরলানকে আটকানোর জন্য মন্ত্র পড়তে শুরু করে, যার ফলে এরলান সেখানেই পড়ে যায় এবং কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসে ওই ভয়ানক জিনটি, যেটা কিনা এরলানের উপর চড়ে বসে। সে এরলানকে পুরোপুরি মেরে ফেলতে যাবে, তবে তার আগেই সেখানে পৌঁছে যায় যাবো। যাবো তখনও বেঁচে ছিল। সে সেখানে এসেই একটা কোড়াল মেরে দেয় বাজাংয়ের মাথায়, যার ফলে বাজাংয়ের মন্ত্র পড়া বন্ধ হয়ে যায় এবং ওই জিনটি আবারও ঢুকে যায় ওই কুঁড়ে ঘরে। এর ফলে বাজাংও বেশ আহত হয়ে পড়ে। সে এত বেশি রেগে গিয়েছিল যে সে যাবোর গলা চেপে ধরে। ফাইনালি যাবো নিজের ভুল বুঝতে পেরেছিল। সে ঠিক করেছিল যে সে নিজের জীবন দিয়ে হলেও নিজের নাতি নাতনিকে সাহায্য করবে। তাই সে এরলানকে বলে দ্রুত নিজের নাতনিকে বাঁচাতে, অর্থাৎ মায়াকে বাঁচাতে। তাই তো এরলান ছুটে গিয়ে দ্রুত ওই মাটির স্তূপটি ভেঙে ফেলে, যার নিচেই ছিল এরলানের দুই বোন মায়া এবং রিয়া। সে কোনো মতে তাদেরকে সেখান থেকে তুলে আনে। এদিকে আমরা জোহারকে দেখতে পাই, যে কোনো মতে আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে ওই আত্মাদেরকে শান্ত করতে সক্ষম হয়। আর এরপর সে রওনা দেয় এরলানকে সাহায্য করার জন্য। এদিকে এরলানের সাহায্যের খুবই প্রয়োজন ছিল, কেননা সে যখন তার দুই বোনের জ্ঞান ফেরাতে ব্যস্ত ছিল তখনই সেখানে বাজাং তার উপর আক্রমণ করতে এগিয়ে আসছিল। তবে সঠিক সময় সেখানে পৌঁছে যায় জোহার এবং সে বাজাংকে ধাক্কা দিয়ে কুঁড়ে ঘরে থাকা একটা খাঁচার মধ্যে আটকে দেয়। আর তখনই এই সুযোগে এরলান তার গায়ে আগুন ধরিয়ে দেয় এবং পুরোপুরি আগুন লাগার আগেই তারা দুজন মিলে মায়া এবং রিয়াকে নিয়ে ওই কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসে, যার ফলে ওই জিনের পাশাপাশি পুড়ে ছাই হয়ে যায় বাজাংও। আর ঠিক এইভাবেই ওই গ্রামের অভিশাপ মিটে যায়। দৃশ্য চলে আসে এই ঘটনার এক সপ্তাহ পরে। আমরা দেখতে পাই এই গ্রামে বসেই জোহার কোরআন পাঠ করছে। মূলত এই গ্রামটি কখনো অভিশপ্ত ছিলই না। এটাকে অভিশপ্ত বানিয়ে রেখেছিল বাজাং নামের ওই তান্ত্রিক, যাতে করে সে নিজের পরিবার পরিজনকে ফিরিয়ে আনতে পারে, যারা কিনা ওই প্লেগ রোগে মারা গিয়েছিল, যে প্লেগ রোগটা ছড়িয়েছিল যাবো। এদিকে এতদিনে মায়াও সুস্থ হয়ে উঠেছিল, তাই রিয়া এবং মায়াকে নিয়ে এরলান আসে জোহারের সাথে দেখা করতে। গ্রামটি এখন একদমই স্বাভাবিক গ্রামে পরিণত হয়েছিল। গ্রামে এখন অনেক গ্রামবাসীরা বাস করত। সেই সাথে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তে জোহারের কাছে আসতো। তারা যাওয়ার পর এরলান, রিয়া এবং মায়া জোহারের সাথে দেখা করে, যেখান থেকে আমরা জানতে পারি যে ওই দিন রুথও মারা গিয়েছিল যাবো এবং তার স্ত্রীর সাথে।
জোহার জানায় সে অনেকদিন যাবৎ চেষ্টা করছিল সঠিক পথে ফিরে আসার, অর্থাৎ আল্লাহর পথে। তবে সে কিছুতেই আসতে পারছিল না বাজাঙের জন্য। শেষমেশ সে নিজের পথ বেছে নিয়েছে এবং এখন সে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার পথেই নিজের জীবন অতিবাহিত করতে চায়। তার এই সকল কথা শুনে রিয়াও বুঝতে পারে যে জোহার ভূত নয়। সে মূলত এতদিন যাবৎ ভয় পাচ্ছিল যে জোহার একজন এই গ্রামেরই ভূত হতে পারে, যাদেরকে সে প্রায়ই এখানে দেখত। তাদের মধ্য থেকে একজন। তবে জোহার একজন মানুষ ছিল, যেটা দেখে তারা ভীষণ হাসাহাসি করে। আর এরপর তারা 3 ভাই বোন সেখান থেকে চলে যায়। ওই সময় জোহারের পেছনে আমরা একজন পাঞ্জাবি পায়জামা পরা জিনকে দেখতে পাই, যে কিনা জোহারকে এই সঠিক পথে আসার ক্ষেত্রে সাহায্য করছিল। এরই সাথে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি ইন্দোনেশিয়ায় সদ্য মুক্তি পাওয়া এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে